এই ভিডিও নাম্বার 24-এ আমরা দেখে নেব আমাদের পরিবেশ ক্লাস 5-এর পরিবেশ ও উৎপাদন এই চ্যাপ্টারটার একটা পোর্শন। চালের দাম 4 গুণ। বলছে, বড়দের জিজ্ঞাসা করে সবাই অনেক কিছু জানলো। 40-45 বছর আগে এখানে রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার বাড়া শুরু হয়। 20-25 বছর আগে পর্যন্ত তা খুব বাড়ছিল। তারপর আর অত বাড়ছিল না। ইদানিং সেটা হয়তো কমতে শুরু করেছে। এখন নাকি বেশি সার দেওয়া দিয়েও ফলন বাড়ছে না। অনেকেই জৈব সারের দিকে ঝুঁকছেন, প্রাকৃতিক কীটনাশক খুঁজছেন। তারপর শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি নাকি মোটে ফসল দেবে না। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মারা যাবে। মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে। কিন্তু সার আর কীটনাশক ব্যবহার অত বাড়ছিল কেন? তা নিয়ে আহ, মতিনের নানি বললেন, 1966 সাল, আমার তখন বয়স ছোট, আমরা তখন ছোট। 2 বছরে চালের দাম 4 গুণ হয়ে গেল। 1 টাকা 4 আনা থেকে 5 টাকা। টাকা দিলেও চাল পাওয়া যায় না। যাবে কি করে? ফলন কম, লোক বেশি। বছর কয়েক এমন চললো। এক জায়গায় চাল অন্য জায়গায় যাবে না। ভাত নেই। রেশনের সব জব, মাইলো আর ভুট্টা খাও। আমাদের কি ভাত না হলে ভালো লাগে? তারপর নতুন বীজ এলো, নতুন নতুন সার, পোকামাকড়, নতুন নতুন বিষ। আহ ডিপ টিউবওয়েল বসলো। গরমের সময় ধান চাষ শুরু হলো। ছোট ছোট ধান গাছ। 3-4 মাসে ধান পেকে যায়। ফলনও বেশি। বছরে 2-3 বার ধান চাষ হলো। এভাবে 4-5 বছর চলার পর চালের আকাল কাটলো। দিদিকে এসব বলল সবাই। দিদি বললেন, সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তো শুনেছো, কিন্তু কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটি ভাবে নিজেদের দরকারের মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত খাদ্যের উৎপাদনও বাড়তে থাকে। তারপর আহ, তাড়াহুড়ো করে উৎপাদন বাড়ানোর ফল বোঝা শুরু হয়। মিনা বলল, বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। বিকাশ বলল, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলেও জমির ক্ষতি হয়। হ্যাঁ, মাটির নিচের জল তোলার সমস্যাও ফুটে উঠলো। অনেক ডিপ টিউবওয়েল থেকে জল ওঠা বন্ধ হয়ে গেল। সাহেব বলল, আমাদের পাড়ায় ডিপ টিউবওয়েলটা চলেই না। তাই নতুন ভাবনা এলো, জৈব সার, অণুজীব সার, জৈব কীটনাশকের ব্যবহার, নানা ধরনের বীজ ব্যবহার, বৃষ্টির জল কমিয়ে রাখা পরে ব্যবহার করা। এভাবে কৃষি উৎপাদন অল্প করে বাড়লেও ভালো, কারণ তা টেকসই হবে। তোমাদের এলাকায় বিভিন্ন ঋতুতে চাষের জলের ব্যবহার নিয়ে কি দেখেছো আলোচনা করে লেখো। তারপর আর দেখবো তারপর আমরা দেখবো হচ্ছে আয় বৃষ্টির ঝেপে। একটা কবিতা ছিল, সবাই আশা করি পড়েছেন, আয় বৃষ্টির ঝেপে ধান দেবো মেপে। আশা করি সবাই জানেন। তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে, লোহার ফলা লাগানো লাঙল টানতো গরু। এভাবেই চাষ হতো বছর 50 আগে পর্যন্ত। চাষের জল তখন শুধু বৃষ্টি থাকে, বৃষ্টি হতো কম বেশি এখানকার মতোই। বর্ষাকালে ধান চাষ হতো, আনাজ চাষে জল কম লাগে। শীতকালে ডাল, কফি, পেঁয়াজ, আলু ইত্যাদি হতো। গরমের সময় ঝিঙে, পটল, ঢেঁড়স হতো। নদী, খাল, পুকুরে জমে থাকতো কিছু জল। ডোবাই করে সেই জল খেতে দেওয়া হতো। কিছু জমিতে আখ চাষ হতো। চাষে জৈব সার ব্যবহার করা হতো, তবে কীটনাশকের ব্যবহার হতো না বললেই চলে। 2 রকম ধান চাষ হতো, আউশ আর আমন। আউশের একটু কম জল লাগে। আউশ ধানের গাছ একটু ছোট। একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ, আম, তুলনায় নিচু জমিতে আমন ধানের চাষ। আমনের গাছ বড়। আমন ধানের জন্য কিছু মোটা ধান ছিল, সেগুলোর গাছ খুব লম্বা হতো। চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো ফাঁকা ফাঁকা একটা ধান ঝাড়ন। ধান সমেত খড় আর উপর খড় তার উপর পেটানো হতো, তাতে ধান আর খড় আলাদা হতো। এই কাজটাকে বলা হতো ধান ঝাড়া। আচ্ছা, তারপরে আমরা দেখব, বলছে খড় জড়িয়ে মোটা দড়ি করা যায়। বাঁশের কাঠামোর ওপর ওই রকম দড়ি জড়িয়ে ঘর করা যায়। এভাবে তৈরি হতো ধান রাখার ঘোলা। সরি, নট ঘোলা, ইটস গোলা। তারপরে খড়ের ছাউনি থাকতো গোলায়।
বেশিরভাগ জমিতে ধান চাষ একবারেই হতো একবারই হতো। কিছু ক্ষেত্রে আগে আউশ ধান চাষ করে নেওয়া হতো, তারপর আমন ধান চাষও হতো। কিছু জমিতে গ্রীষ্মে পাট চাষ করা হতো, পাট উঠে গেলে তারপর আমন ধান চাষ হতো। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। তবে ধানের চাষ কম হতো, নানা রকমের শাক, আনাজ, গম, ভুট্টা, আলু হতো। দার্জিলিং এর উঁচু ও ঢালু জমিতে বন কেটে অনেক চা বাগান গড়ে উঠেছিল। ঢালু কাঁকড়ে মাটিতে বর্ষাকালে আউশ ধান হতো। এছাড়া ডাল, ভুট্টা, বাদাম ইত্যাদিরও চাষ হতো। বিভিন্ন ঋতুতে তোমাদের এলাকায় কৃষি উৎপাদন বিষয়ে নানা জনের সঙ্গে কথা বলো, নিজেদের আলোচনা করে লেখো। যাই হোক, তারপরে ওরে বৃষ্টি দূরে যায়, কারণ ব্যাপার হচ্ছে যে শুধু আমাদের চাষের জন্য যে যেরকম বৃষ্টির ভীষণ প্রয়োজন, ঠিক সেই রকম ভাবে যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু চাষিদের খুব সমস্যা, কারণ ফসল নষ্ট হয়ে যাবে, বন্যা হয়ে যেতে পারে, তাই তো? তাই জন্য বলছে ওরে বৃষ্টি দূরে যা। বলছে স্বপ্নার কাকা দার্জিলিং জেলার একটা চা বাগানে কাজ করেন। 2 বছরের পর হাওড়ায় বাড়িতে ফিরলেন। স্বপ্নারা ঘিরে ধরলো, ওখানকার কথা বলতে হবে। কাকা বললেন ওখানে খুব বৃষ্টি, সারা বছর মিলে একবার এখানকার দ্বিগুণ হবে, কিন্তু জল দাঁড়ায় না, পাহাড়ের ঢাল তো, জল নেমে যায়। আব্দুল বলল চাষ হয় কিভাবে? আকাশ বলল ভুলে গেলি, ধাপ চাষ হয়। কাকা বললেন তা ঠিক, তবে ধান খুব বেশি হয় না। গম, ভুট্টা, আলু, আদা, সয়াবিন চাষ হয়। ওখানে একরকম লতানো গাছ আছে, ঝিঙে গাছের মতো দেখতে। ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো, তাকে বলে স্কোয়াশ। এছাড়া মাঝে মাঝে কমলালেবু বাগান আছে, আর চা বাগান আছে। চা ওখানকার প্রধান ফসল। স্কুলের দিদিকে এসব কথা বললো ওরা। দিদি বললেন ওখানে ওখানে সারা বছর আবহাওয়া ঠান্ডা, তাই আমাদের যখন গরমকাল তখন ওখানে শীতের সবজি হয়, ফুলকপি, বাঁধাকপি, পালং, মূলো সবই ফলে। স্বপ্না বলল অত যে বৃষ্টি, জলটা যায় কোথায়? রবিকুল বলল মনে নেই, ওই অঞ্চল তিস্তা আর মহানন্দা আছে, নদী দিয়ে জল নেমে যায় তরাই অঞ্চলে। তোমাদের এলাকায় ফসলের উৎপাদন কিংবা ব্যবহার ইত্যাদি নিয়ে বড়দের কাছে জেনে ও আলোচনা করে লেখো। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখবো তরাই আর মালদা, দক্ষিণ দিনাজপুরের কৃষি। আচ্ছা, তারপর দেখছি ইমরান বুঝলো তিস্তা, মহানন্দা পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে, ভালো ফসল হয়। বলল কোন কোন ফসলের চাষ বেশি হয়? ধান হয় প্রচুর, পাট, গম, বাদাম হয়, নানা রকম সবজিও হয়, আর চড়াইয়ের ঢালের দিকে চা হয় প্রচুর। চা পর্বতে হয়, আবার তরাইতেও হয়। তরাইতে একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে, সমতল পর্যন্ত ঢালু জমি, সেখানে জল দাঁড়ায় না, খুব গরমও না। এই আবহাওয়ায় চা ভালো হয়। এখানে এখানে কি চা বেশি ভালো হয়? আকাশ এই বিষয়ে অনেক জানে। বলল না রে, দার্জিলিং চাষের স্বাদ গন্ধ আলাদা। বোধ হয় ওখানকার প্রাকৃতিক পরিবেশের ওই গন্ধ হয়। অনেক দামে নানা দেশে বিক্রি হয়। তরাইয়ের ফল কেমন হয়? জুলাই মাসে তরাইয়ের আহ আনারস দেখিসনি? তরাইয়ের আনারস আর কলা খুব বিখ্যাত। জিনা বলল ওখানে বৃষ্টি কেমন? উত্তরের পর্বতের চেয়ে কম, তবে দক্ষিণবঙ্গের চেয়ে বেশি। দুয়ার সরি দুয়ের মাঝামাঝি। এই জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায়। মালদা আর দক্ষিণ দিনাজপুর এই জলে চাষ হয়, কিছু অঞ্চলে হয়। ধান, পাট ছাড়াও আখ হয়, শাকসবজি, আম, লিচুও ফলে। ফজলি আমের কথা তো জানোই। এই অঞ্চলেই তো রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়, তাই না? এই অঞ্চলেই অনেক তুঁত ঝোপ আছে, তুঁত গাছ লাগানো হয়। এটা এখানকার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ। তারপরে তোমাদের কাছাকাছি অঞ্চলে অনুর্বর জমিতে কি কি চাষ হয় নিচে লেখো। নেক্সটে দেখবো গঙ্গার বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি। একটু আমরা দেখে নিই কি বলছে, দেখুন। ইছামতির পাশে আহ আশিসদের বাড়ি, আবার রূপনারায়ণের কাছে তার মামার বাড়ি। আশিস ভাগীরথীর দুদিকের কৃষির কথাই অনেকটা জানে। ক্লাস শেষে বলল দুদিকে বৃষ্টি প্রায় সমান, পূব দিকের পুরোটা একেবারে সমতল, পশ্চিম দিকেরও দামোদর কাছের অঞ্চলটা পুরো সমতল। আসিফ বলল ওদিকেই তো খুব আলু হয়। হ্যাঁ, শীতকালে যাবি,
দামোদরের দুই পাশে জমিতে আলু আর আলু, যেদিকে তাকাবি ছোট ছোট সবুজ আলু গাছ, চোখ জুড়িয়ে যাবে। আকাশ বলল, উত্তরের চা বাগানগুলো ওই রকম, ছোট ছোট সবুজ চা গাছ। এর মধ্যে দিদি এসেছেন, ওরা কেউ দেখেনি। দিদি হাসতে হাসতে বললেন, আলু গাছ চা গাছের চেয়েও ছোট, আর আলু হয় মাটির নিচে, আলুর পাতা দিয়ে জমির সার হয়, চায়ের মতো কিছু হয় না। তারপরে আশিস বলল, আলু ক্ষেতের পাশে পাশে সাথী ফসল, কি সাথী পাশে পাশে সাথী ফসল সর্ষে, সর্ষের হলুদ ফুল, হলুদ মালায় আহ, ঘেরা সবুজ ক্ষেত। তিয়ান বলল, ধানের কথা বললি না তো? আশিস বলল, এই দুই অঞ্চলে খুব ধান হয়, সরি, আমন ধানের চাষ এখন খুব কম হয়, উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি। দুর্গাপুরের পূর্ব থেকেই বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে খুব ভালো, কিন্তু হুগলির পশ্চিম দিকে আর হাওড়ার পূর্ব দিকটায় খুব বন্যা হয়। ডিভিসি জল ছাড়া ডিভিসি জল ছাড়ে অনেক জায়গায় বর্ষার ধান নষ্ট হয়ে যায়। ডিভিসির পুরো কথাটা মানে জানো? ডিভিসির পুরো কথাটার মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা বন্ধ করার জন্য ডিভিসি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলধারা করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, তাতে এই অঞ্চলে সারা বছর চাষ করার জল পাবে। কিন্তু তাতে তো বন্যা বন্ধ হয়নি। টিভিসির জল ছাড়ে আর 24 ঘন্টার মধ্যে সেই জল চলে আসে, খুব বন্যা হয়। যতগুলো জলধারা করা কথা ছিল ততগুলো করা সম্ভব হয়নি, তাই বর্ষার জলে পুরোটাই আটকে রাখা যায় না। ফলে বর্ষাকালে অনেক জল ছাড়তে হয়, বন্যা হয় পরেও চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায় না। তারপরে হচ্ছে ফলন মানচিত্র, এটাও আমরা একটু দেখে নেবো, কারণ ফসল মানচিত্র সরি, কারণ হচ্ছে আমাদের কাছে যেহেতু সময় কতটা আমরা পাবো আমরা জানি না, অলরেডি স্থগিত হয়ে গেছে, সবাই জানেন আশা করি। কিন্তু এতে মন খারাপ করার কিছু হয় না, আমাদের পড়া একটু করে এগিয়ে রাখতে হবে, তাহলে পরে আমাদের সুবিধা হবে, যে মুহূর্তে আমাদের ইন্টারভিউটা আবার শুরু হবে, তাই তো? তারপরে বলছে দেখুন, সাবিতা জানতে চাইলো, এই সব অঞ্চলে শাকসবজি চাষ কেমন হয়? আশিস বলল, হয় দুদিকেই, তবে কিছুটা কম বেশি আছে। গঙ্গার পূব দিকে সব জায়গাতেই অনেক সবজি চাষ, পশ্চিম দিকেও কয়েক কিলোমিটার খুব সবজি চাষ হয়। দামোদর আর মুন্ডেশ্বরীর দুপাশেও প্রচুর সবজি হয়, সর্ষে ও তিল চাষও হয়। তবে ওই দিকটায় নদী থেকে দূরে গেলে সবজি চাষ একটু কম। সবজি ক্ষেতগুলো দেখতেও খুব সুন্দর হয়, পাশাপাশি অনেক রকম থাকে তো, ঝিঙে, পটল, বেগুন, ঢ্যাঁড়স থাকে, নানা রঙের ফুল। এখানে যেমন একটা মানচিত্রের আহ ছবি দেওয়া রয়েছে, এই চিহ্ন দিয়ে যেমন ঝিঙে বোঝানো হচ্ছে, এটা দিয়ে বেগুন, যেমন এই চিহ্নটা আমরা দেখবো কোথায় আছে, দেখো এই চিহ্নটা, এটা, হ্যাঁ। তারপরে এই যে ব্ল্যাক চিহ্নটা ঝিঙে, যেমন এটা ঝিঙে এখানে হবে। তারপর এই যে গ্রিন কালারের এইগুলো দেওয়া রয়েছে, গ্রিন কালার এগুলো, সেটা হচ্ছে ধান, এই এই জায়গাটাই, এই জায়গাটাই। তারপরে এটা যেমন হচ্ছে কলমি শাক, পিঙ্ক কালার, এটা এখানে, তারপরে এখানে, তাই তো বোঝা গেছে আশা করি। তারপরে এটা পটল, হলুদটা, এটা হচ্ছে পটল, আশা করি বুঝতে পেরেছেন। তারপর ধান পাটও থাকে, দেখতে খুব দেখতে সুন্দর লাগে। আমাদের বাড়ির পিছনে তো চাষের ক্ষেত, একদিন গুনে দেখি বড় রকম জিনিসের চাষ হয়েছে। আমি ক্ষেতটার একটা মানচিত্র এঁকেছি, সেটাই এখন দেখ, একদিন যাবি, ওই ক্ষেতটা দেখে আসবি। এবার আশিস ওদের বাড়ির পিছনের ক্ষেতের ফসলের মানচিত্র দেখালো। তারপর বলল, অনেক জনের জমি, যার যা খুশি চাষ করেন, শীতকালেও অনেক সবজি চাষ হয়, সে তো হবেই। ক্ষেতের কিছু গাছ সারা বছরের, যেমন পেঁপে, সে- আহ, সেগুলো রয়ে যায়। অন্যগুলো তো 5-6 মাসের গাছ, সেগুলো মরে গেলে আবার শীতকালে শাকসবজি লাগানো হয়। তোমাদের কাছাকাছি অঞ্চলে একটা ক্ষেতে শীতকালে ফসলের মানচিত্র আঁকো। যাই হোক। তারপরে হচ্ছে পানের চাষ ও ফুলের চাষ। যাই হোক, তো আমরা আজকে 266 অব্দি পড়লাম, ঠিক আছে? 267 থেকে আমরা
25th নাম্বার ভিডিওতে স্টার্ট করব। আর একটা কথা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের সূচিপত্রতে যদি দেখেন তাহলে আমাদের মানবদেহ কমপ্লিট হয়ে গেছে, ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য কমপ্লিট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি হয়ে গেছে, পরিবেশ ও সম্পদ এটাও হয়ে গেছে, পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন এটা আমাদের চলছে অলরেডি। 266 অব্দি আমরা আজকে কমপ্লিট করে ফেললাম, 267 থেকে নেক্সট ভিডিওতে আমাদের স্টার্ট হবে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, পারলে একটু শেয়ার করে দেবেন। যাই হোক, কিছু করার নেই, বিভিন্ন কারণে, আমাদের দুর্ভাগ্যের কারণে আর কি আমাদের ইন্টারভিউটা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু কথায় আছে আশায় বাসে চাষা, তাই তো? হোপলেস হলে চলবে না, আমাদেরকে পড়াগুলো কন্টিনিউ করতে হবে, নাহলে ভুলে গেলে কিন্তু আবার যদি হুট করে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু, যদিও সেটা সম্ভাবনা খুব কম, কিন্তু তারপরেও আমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য আর কি আগে থেকে একটু একটু করে সমস্ত বইগুলোর আমি দেওয়ার চেষ্টা করছি, অলরেডি প্লেলিস্ট বানানো রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। সেগুলো অন্যান্য আরও বইয়ের আনার আমি চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, অল দ্য বেস্ট।